দেশের বেশিরভাগ মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে ভোট দিয়েছে, তাই যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ কাজে বিএনপির নেতাকর্মীদের সহায়তাও চেয়েছেন তিনি। রাজধানীতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তাদেরকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় বিএনপির জেলা ও মহানগর নেতাদের পাশাপাশি অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও। এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে সাংগঠনিক নানা বিষয় তুলে ধরেন। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের পর ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান। আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনগণের কাছে করা প্রতিজ্ঞাগুলো যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। তারেক রহমান আরো বলেন, তিনি সবার জন্য এমন একটি বাংলাদেশ তৈরি করতে চান যেখানে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশ পাবে আর নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। দেশের মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো ফাঁকি নয়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে প্রবাসীরা। একথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথা বলেন তিনি। জাপান সফরে দুদেশের সম্পর্কের কথা তুলে ধরেন জামায়াতের আমির। এছাড়া বিদেশে জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারকে ভূমিকা রাখার দাবিও জানান শফিকুর রহমান। পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গে বিরোধী দলের নেতা বলেন, যারা ক্ষমতায় এসেছে তাদের পর্যবেক্ষণ করছেন তারা। বিশেষ কোনো ধর্মবর্ণকে যেন পশ্চিমবঙ্গে টার্গেট করা না হয় তা দেখতে ভারত সরকারের প্রতি আহ্বান তার। আমরা দুটি দেশ সফরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না, আমরা A to Z বাস্তবায়ন চাই, এটা ছিল তাদের বক্তব্য। যেসব তরুণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন তাদের নিয়েই আন্দোলনে নামবে এনসিপি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এনসিপি আয়োজিত সংস্কার অচলাবস্থা করণীয় পদক্ষেপ শীর্ষক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায় নিয়ে ছলচাতুরি করছে। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের। পরিস্থিতি বিবেচনায় আবারও গণঅভ্যুত্থানের ডাক আসতে পারে বলে জানিয়েছেন 11 দলের নেতারা। গণভোট না মানলে সরকার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানান 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জনগণ তাদের সিদ্ধান্ত নেবে।
জুলাই গণ অভ্যুত্থানের সরকারকে সংবিধান সংস্কার পরিষদে শপথে বাধ্য করা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে একের পর এক কর্মসূচি দিচ্ছে ১১ দলীয় ঐক্য। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সভা সমাবেশ করেছে বিরোধী দলীয় এই জোট। শীর্ষ নেতাদের দাবি ১৮০ দিনের মধ্যেই সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জনগণ অন্য কিছু মানতে রাজি নয় বলে মন্তব্য করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। এই গণভোটকে ডিনাই করা মানে হচ্ছে জনগণকে ডিনাই করা। বিরোধী দলের এই যে রাজপথে আসাটা, এটা সরকারি দলের একতরফা একপেশে নীতি অবলম্বনের কারণে হয়েছে। ১১ দলের এই সমন্বয়কের অভিযোগ, ক্ষমতার জোরে সরকার শুরু থেকেই সংকট তৈরি করছে। দায়িত্বশীল আচরণের পরামর্শ তার। সরকার যদি সংকট সমাধান করে ওকে, আর বিরোধী দল এই ক্ষেত্রে কোঅপারেটিভ হবে, আর যদি সরকার না করে সেক্ষেত্রে দায়িত্ব সরকারকে নিতে। সনদে স্বাক্ষর সহ সকল কাজ করে গেছেন, হার পক্ষে ভোটও চেয়েছেন, আর সেই জায়গায় ওনারা আবার এসে টার্ন নিয়েছেন যে বাঁকা পথে চলা থেকে কিন্তু সরকারকে সোজা করার দায়িত্ব তাই বিরোধী দলের গাড়ি জনগণ দিয়েছে। সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল রাখছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এনসিপি নেতা সারোয়ার তুষার। বিএনপি যেভাবে একটা পুরোপুরি একটা দলীয়করণের মধ্য দিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, যেটা বোঝা যাচ্ছে 2 মাসেই সমস্ত আলামত স্পষ্ট, ফলে রাজনৈতিক সংকটটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে। আর যেটা গণ অভ্যুত্থানের প্রসঙ্গটা হচ্ছে যে গণ অভ্যুত্থান তো আগাম ঘোষণা দিয়ে হয় না, কিন্তু জনগণ যখন গণ অভ্যুত্থান করে, গণ অভ্যুত্থান ঘটায়, তখন সেটাকে কোনোভাবে থামানোও যায় না। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম মনে করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি মনে হলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আমরা এখন চাই না যে বিরোধী দল রাস্তায় নামুক, রাস্তায় নেমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, এবং সেই সাথে আমরা এটাও চাই না যে সরকারি দল একেবারেই নিরঙ্কুশতা, তাদের যে একনায়কত্বিক মনোভাব এটা প্রদর্শন করবে। যে আসার কথা হচ্ছে 2 দলই কিন্তু মানে অবশেষে চূড়ান্ত বিজয়ের জন্য রাজপথ উত্তপ্ত করবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকার আন্তরিক, তাই এক্ষেত্রে বিরোধী দলকে আরও সহনীয় আচরণের পরামর্শ এই বিশ্লেষকের। যারা উপরাল করেন তাহলে তো মানুষ তাদের পক্ষে থাকবে না, সেটা তারা বোঝে, এবং সেই মাত্রা অনুযায়ী তারা মানে তাদের কর্মসূচি, তাদের আন্দোলন, তাদের কৌশল নির্ধারণ করবে বলেই আমার ধারণা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে শিশু মৃত্যু 350 ছাড়ালো। 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ গেছে 352 শিশুর। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1435 রোগী। এদিকে হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম হলেও হাম পরবর্তী বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। চিকিৎসকরা জানাচ্ছেন, হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুই বেশি পাওয়া যাচ্ছে। 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে হাম রোগটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিগত 2 সরকারের অচল অবস্থায় চাহিদার অনুপাতে হামের টিকা মজুত না থাকা, জনবল ঘাটতি ও টিকা কর্মসূচিতে নজরদারির অভাবসহ নানা কারণে কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি হয়। যেসব শিশুর মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত, এমনটাই বলছেন চিকিৎসকরা। গলাতে বেশি বেশি উঠে গেছে, পরে আর চোখ ফুললে একদম অল্পতে ওরা সুস্থ হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা, নিউমোনিয়া, আবার জ্বর আইছে, এবার পাতলা পায় না গেছে 2 দিন। পটুয়াখালী ছিলাম ভর্তি 10 দিন, পয়লা 7 দিন ছিলাম, পরে 3 দিন ছিলাম, তা সেখান থেকে মোটামুটি 10 দিনের মতো আর কি বাড়ি ছিলাম। নারীর স্বাস্থ্যগত সমস্যার একটি বন্ধ্যাত্ব। নিঃসন্তান দম্পতিদের জন্য আধুনিক চিকিৎসা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা IVF পদ্ধতি পৃথিবীর বহু দেশেই ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে গুটি কয়েক সরকারি বেসরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে সন্তান জন্মদান হলেও আস্থার সংকটে বিদেশমুখী হচ্ছেন বেশিরভাগই। চিকিৎসকদের গবেষণা ও দক্ষতার অভাব, উন্নত ল্যাব ও যন্ত্রপাতির স্বল্পতা, সর্বোপরি সরকারি সহায়তা না থাকাকে দুষছেন বিশেষজ্ঞরা।
নিঃসন্তান দম্পতিদের জীবন এক নিঃশব্দ যুদ্ধের গল্প। সমাজের বাঁকা কথা, দাম্পত্য অশান্তি আর বছরের পর বছর চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘোরার অসহনীয় যন্ত্রণা। এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক দম্পতিকে। কোনো প্রোগ্রামে যাওয়া যায় না, কোথাও বেড়াইতে যাওয়া যায় না, বলে বিয়ে কর। আমার ওয়াইফরও অনেকে বলে বিয়ে কর। নানান অশান্তি এইগুলি ফেস হয়েছি, অনেক হসপিটাল দেখাইছি, কিন্তু কোনো জায়গায় ফল পাইনি। যাদের বাচ্চা নেই তারাই বলতে পারবে তাদের খারাপ লাগা মন্দ লাগার ব্যাপারগুলি। তো সেই জায়গা থেকে আমি বলবো যাদের নেই তারা চেষ্টা করতে পারে। আইভিএফ বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে নারীর শরীর থেকে নেওয়া ডিম্বাণু ও পুরুষের শরীর থেকে নেওয়া শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়, যা পরবর্তীতে নারীর জরায়ুতে স্থাপিত হয়। বর্তমানে এ পদ্ধতিতে সন্তান ধারণ করেছেন বাংলাদেশের অনেক দম্পতি। তবে সিংহভাগই চিকিৎসা নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। 2016 সালে আমরা প্রথম ট্রিটমেন্ট শুরু করি বাংলাদেশের কোনো একটা সেন্টারে। সেখানে ট্রিটমেন্ট নিয়ে আমরা হ্যাপি ছিলাম না। আউটসাইড কান্ট্রি অনেক ডেভেলপড, তারা এটা নিয়ে নিয়মিত রিসার্চ করে। ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন থাকে, বাবা মা হওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা, সেই তার কাছে আমি মনে করি যে এই অর্থটা যেটা খরচ হচ্ছে সেটা খুবই নগণ্য। বাংলাদেশিদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস বা জরায়ু সংক্রান্ত সমস্যাই বেশি থাকে। প্রতি মাসে আমাদের সেন্টারে যত রোগী আসে তাদের মধ্যে শতকরা 50 ভাগই বাংলাদেশি রোগী। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং মধ্যপ্রাচ্য থেকেও রোগীরা আইভিএফ করতে আসে। দেশে 2 যুগের বেশি আগে আইভিএফ চিকিৎসা চালু হলেও সরকারি ব্যবস্থাপনায় পরিধি বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কোনো উপায় না পেয়ে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল এই সেবা নিতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। ইনফার্টাইল যারা কাপল, এদেরকে নিয়ে কোনো গবেষণা নাই। আমাদের চিকিৎসকরা খুব বেশি রকমভাবে কাজ করে না। কিছু যন্ত্রপাতির স্বল্পতা আছে, আর সর্বোপরি হলো যে সরকারের কোনো রকম সহায়তা নাই। প্রতি বছর যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে তার মধ্যে অন্যতম এই বন্ধ্যাত্বের চিকিৎসা। এজন্য সরকারের উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ওইখানে কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে মুরসালিন নামে এক কলেজ ছাত্র রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা চোরা কারবারের সাথে জড়িত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম জানান, গতকাল রাতে আনুমানিক 15 জন বাংলাদেশি চোরা কারবারি ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় চোরা চালানের উদ্দেশ্যে ধ্বজনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে যায়। পরবর্তীতে চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের 49 ব্যাটালিয়নের পাথারিয়া দার ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের বাধা দিলে চোরাকারবিরা বিএসএফ সদস্যদের উপর চড়াও হয়। এ সময় বিএসএফ সদস্যরা সাথে হাতাহাতি ও ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ সদস্য চোরাকারবারিদের উপর গুলি চালায়। এই ঘটনায় গুলিবিদ্ধ বাংলাদেশি চোরাকারবারি মোরসালিন ও আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভারতের হাসপাতালে মারা যায়। তিনি আরও বলেন, বিএসএফ কমান্ড্যান্টের সাথে যোগাযোগ করে নিহতদের মরদেহ বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। এই ঘটনায় বিএসএফকে প্রোটেস্ট নোট পাঠানো সহ পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চুন্তি বনপুকুর এলাকায় 2 বাসের সংঘর্ষে বিজিবি সদস্যসহ 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 15 জন। দুপুরে 4 সিজন হোটেলের সামনে মার্সা পরিবহনের 2টি বাস ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 1 জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও 3 জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মার্সা পরিবহনের সব গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়। এদিকে মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার নামের 5 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। প্রত্যেকদিন এই রুটের মধ্যে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট এইভাবে বন্ধ করতে মনে হলে মার্সা রুটটা যতদিন চাইলেন অথবা চলেন নয় এতদিন মার্সা গাড়ি রুটও চলিনি হারিব। আর একটা হদল দি মার্সা গাড়ি হনো কি নমানে রুলস নমানে দেন প্রতি জায়গায় স্পিড সীমা লেখা আছে, এটারা স্পিড ফলো না করেন। 2011 সালে শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন প্রকল্প 15 বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। অবকাঠামো তৈরি হলেও চিকিৎসক সংকট, কর্মকর্তা কর্মচারী নিয়োগ না হওয়া, যন্ত্রপাতি হস্তান্তর ও সমন্বয়হীনতায় আটকে গেছে হাসপাতালের কার্যক্রম। আগামী 2 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।
2011 সালে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্পটি। প্রকল্পের সময়কাল 1 যুগের বেশি পার হলেও নানা অনিয়ম, দুর্নীতি আর সমন্বয়হীনতায় থমকে আছে অগ্রগতি। 3 বছর আগে একাডেমিক কার্যক্রম শুরু হয়, কিন্তু হাসপাতাল অংশ এখনো পুরোপুরি চালু করা যায়নি। মেডিসিন, শিশু ও কার্ডিওলজি বিভাগ চালু থাকলেও গাইনি, সার্জারি ও জরুরি বিভাগ এখনো বন্ধ। এদিকে শত কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি বছরের পর বছর অব্যবহৃত হয়ে পড়ে আছে। কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠায় এসব যন্ত্রপাতি বুঝে নিতে দেরি হওয়ায় এখনো চালু করা যায়নি প্যাথোলজি বিভাগ। বাধ্য হয়ে বাইরে গিয়ে পরীক্ষা করাতে বাড়তি খরচ ও ভোগান্তিতে রোগীরা। এত বড় একটা প্রতিষ্ঠানে মেডিকেলে কোনো কিছুই নাই, শুধু লিখে দেয় করে আসেন। যে আরেকটা শুধু টেস্ট করতে দিয়েছে, এখন ওই টেস্টটা এখানে করাবে না, বাইরে করাতে হবে। এখন আমি ডাক্তারের সাথে আলাপ করতে হবে। পূর্ণাঙ্গ সেবা না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। আংশিকভাবে চালু হওয়ার কারণে যে পরিপূর্ণ সেবাটা এটা পাওয়া যাচ্ছে না। সোনো করাইছি, রক্ত পরীক্ষা করেছি, পেশাব পরীক্ষা করেছি, তারপর ডায়াবেটিস পরীক্ষা করাইছি, সব বাইরে করাইছি। সব বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত মেডিকেল কলেজটি পরিপূর্ণ চালুর বিষয়ে কাজ চলছে জানায় কর্তৃপক্ষ। আমাদের উচ্চ পর্যায়ের অনেক কথাবার্তা চলতেছে। আমাদের জন্য আমাদের এজি মহোদয়, আমাদের প্রফেসর জাহিদ রেহমান স্যার সহ আমাদের মন্ত্রণালয় থেকে এবং সরকারি পক্ষ থেকেও, রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও একটা জোরালো পদক্ষেপ এটা নেওয়া হয়েছে যে এটা যত দ্রুত সম্ভব এটাকে চালু করা যাবে। 2011 সালে এর প্রকল্পের কাজ শুরু হয়। ধারাবাহিকভাবে এর বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবেই চলছে। কিছু সীমাবদ্ধতা অবশ্য আমাদের আছে, কিছু শিক্ষকের ঘাটতি আছে। নতুন করে শিক্ষকের পোস্ট গ্রাজুয়েশনের একটা কার্যক্রম চলমান আছে। জটিলতা কাটিয়ে দ্রুত সেবা কার্যক্রম চালু হবে প্রত্যাশা রোগী ও স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্ল্যান তো ভালোই, কিন্তু এই ফ্যালকন অ্যালুমিনিয়ামে কেন? কারণ সাধারণ অ্যালুমিনিয়ামে স্ক্র্যাচ ও মরিচা পড়ে নষ্ট হয় সহজে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি। বাহ! ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। শাখা নদী বাঁশিয়ার পুনর্খনন শুরু হলেও মূল নদী সুরমা পড়েছে অস্তিত্ব সংকটে। দখল, দূষণ এবং বালু উত্তোলনের কারণে নদীর প্রবাহ কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু খনন নয়, বন্যা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ভারতের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। সুরমা থেকে উৎপত্তি হওয়া প্রায় 56 কিলোমিটার দীর্ঘ বাঁশিয়া নদী মিশেছে কুশিয়ারায়। প্রায় 249 কিলোমিটার দৈর্ঘ্যের সুরমা নদীর 110 কিলোমিটারই পড়েছে সিলেটের ভেতরে। নদীটি ভারতের মণিপুর পাহাড় থেকে উৎপন্ন হয়ে বরাক নদী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে সুরমা নাম ধারণ করে, যেটি সিলেট ও সুনামগঞ্জের অপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। গবেষণা বলছে, বরাক থেকে উৎপন্ন সুরমা ও কুশিয়ারা নদী প্রায় 3598 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত করে। একদিকে ভরাট, অন্যদিকে দূষণ ও দখলে অস্তিত্ব সংকটে সুরমা। অনেক জায়গায় শুষ্ক মৌসুমে জাগে চর। উজানে বরাক মোহনা ভরাট হওয়ায় এই মৌসুমে 70% পানি চলে যায় কুশিয়ারায়। দীর্ঘদিন ধরে সুরমা খননের দাবি পরিবেশবাদীদের। নদী খনন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা দুর্নীতির খাত। কারণ এখানে কি হয় সেটা সাধারণ মানুষ শুধু শুনে নদী খনন হচ্ছে, কিন্তু আদতে দেখা যায় যে নদীর মাটি তুলে এদিকের মাটি ওইদিকে ফেলা হয়। এগুলা করতে করতে বর্ষা চলে আসে, এরপরে দেখা যায় যা হয়েছিল সেটা আবার নদীতে ফেরত যায়। বন্যা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ নাব্যতা ফেরাতে ভারতের সাথে সমন্বিত উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। এটা নিতে হবে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, উৎসমুখ থেকে একবারে ডাউন স্ট্রিম পর্যন্ত এই সুরমার এই টোটাল রিভারটাকে আসলে আমাদের এক্সকাভেশন বা তার ব্যবস্থাপনার ভিতরে আন্ডারে নিয়ে আসতে হবে। আপ স্ট্রিমে ইন্ডিয়ার সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে আসলে সুরমা কুশিয়ারা বেসিনকে পুনরুজ্জীবিত করে এই অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা অনেকখানি ইফেক্টিভ করা সম্ভব। বর্ষার আগেই সুরমা এখন ভরা যৌবনে। টৈটম্বুর পানিতে প্রাণ ফিরে পেয়েছে নদীটি। তবে কেবল বর্ষাই নয়, শুষ্ক মৌসুমেও এমন খরস্রোতা নদী দেখতে চান সিলেটবাসী। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করলো বিজেপি সরকার। গেরুয়া পোশাক পরেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাঠে শপথ বাক্য পাঠ করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে শপথ পাঠ করান রাজ্যপাল RN রবি। আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে 5 বিজেপি নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া বিজেপির বাকি বিধায়করাও শপথ নেন। এক
ঐতিহাসিক ভূমিধস বিজয়ের পর পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। তাই উৎসবের আয়োজন শুরু থেকেই চোখে পড়ার মতো। সাজ সাজ রব আর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কলকাতার ব্রিগেড মাঠে একে একে উপস্থিত হতে থাকেন বিজেপি নেতারা। এর মধ্যে অবশ্যই সবার চোখ মেদিনীপুরের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর দিকে, কারণ তিনি বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে। অবশ্য ব্রিগেড মাঠ তখন গেরুয়া রঙে সয়লাব। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বিজেপি নেতাকর্মী এসে জড়ো হয়েছেন মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে। জয় শ্রীরাম ধ্বনিতে একসময় উত্তাল হলো পুরো ব্রিগেড মাঠ। 15 साल से जो अपशासन चल रहा था उसका बाद सुशासन हो रही है। हम लोग बहुत शुद्ध, हम लोग साधारण जनगण भी बहुत खुशी है। हमें गर्व है, अभी हमें वो आस्था भी है और भरोसा भी है कि दादा अच्छा काम करेंगे। पहले यहाँ पे कोई जय श्री राम, कोई भगवान का नाम, कोई राम का नाम नहीं ले सकता था, लेकिन अब हम लोग खुल के बोल सकते हैं जय श्री राम। হিন্দুত্ববাদী জয় শ্রীরাম স্লোগানে মুখর মাঠে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য এর আগে কড়া নিরাপত্তায় চপারে রেসকোর্স ময়দানে নামেন তিনি। শুভেন্দুকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। শপথের পর শুভেন্দুকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। আর শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, বিজেপির শাসনের মধ্য দিয়ে বাংলায় নতুন জাগরণের সূচনা হলো। শুভেন্দু ছাড়াও শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। তবে তারা কোন কোন দপ্তর সামলাবেন তা এখনও ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন সহ দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। আরও উপস্থিত ছিলেন 10-এরও বেশি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে হান্টা ভাইরাস। যদিও এটি নতুন কোনো ভাইরাস নয়, তবে সাম্প্রতিক সংক্রমণ এবং এর উচ্চ মৃত্যু হার জনমনে তৈরি করেছে আতঙ্ক। দক্ষিণ আফ্রিকায় একজনের মৃত্যুর পর 16টি দেশে শুরু হয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং। এখন প্রশ্ন উঠেছে, এই ভাইরাস আসলে কতটা ভয়ঙ্কর, কিভাবে ছড়ায় এটি? বিশ্বজুড়ে কোভিড-19-এর ভয়াবহ স্মৃতি এখনও অমলিন। দীর্ঘ লকডাউন আর প্রাণহানির পর যখন স্বাভাবিক ছন্দে ফিরেছে পৃথিবী, তখনই দরজায় কড়া নাড়ছে নতুন আতঙ্ক, হান্টা ভাইরাস। সম্প্রতি আটলান্টিকে একটি ক্রুজ জাহাজে এ ভাইরাস সংক্রমণের পর এতে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত 8 জন। এর আগে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। এটি মূলত একটি জুনোটিক রোগ, যা ছড়ায় ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীর মাধ্যমে। ইঁদুরের লালা, মল বা প্রস্রাবের প্রত্যক্ষ সংস্পর্শে এলে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এমনকি ইঁদুরের বর্জ্য শুকিয়ে বাতাসে মিশলে নিঃশ্বাসের মাধ্যমেও তা শরীরে প্রবেশ করতে পারে। সংক্রমণের শুরুতে লক্ষণগুলো সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো হলেও পরে তা রূপ নিতে পারে প্রাণঘাতী হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোমে। এদিকে দক্ষিণ আফ্রিকায় একজনের মৃত্যুর পর বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জোহানেসবার্গ থেকে আমস্টারডামগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ও আটলান্টিকে প্রমোদতরীর যাত্রীদের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় 16টি দেশ শুরু করেছে কন্ট্যাক্ট ট্রেসিং। কোভিড-19-এর মতো এই ভাইরাস মানুষ থেকে মানুষে দ্রুত না ছড়ালেও এর উচ্চ মৃত্যু হার চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। তাই ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং ইঁদুরের উপদ্রব কমানোই এর প্রধান প্রতিকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনও অনেক কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে তার প্রশাসন। আমরা আশা করছি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। মূলত ওই জাহাজটি থেকেই সবকিছুর সূত্রপাত। আমরা কালকের মধ্যেই এই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে যাচ্ছি। আমাদের অনেক দক্ষ মানুষ এটি নিয়ে কাজ করছে এবং বিষয়টি খতিয়ে দেখছেন। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। হান্টা ভাইরাস নিয়ে এই মুহূর্তে গণ আতঙ্কের কারণ না থাকলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের ঝুঁকি এড়াতে যথাযথ সতর্কতাই হতে পারে একমাত্র রক্ষা কবচ। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।